ভারতের কোনো চোখ রাঙানিতে বাংলাদেশের মানুষ ভয় পায় না। দেখেছি বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড, যতগুলো অপকর্ম সংগঠিত হয়েছে, অধিকাংশ রয়ের পরামর্শে এসেছে। পৃথিবীর ইতিহাসে কখনো এত তাড়াতাড়ি ফেরত আসেনি। বাংলাদেশের ছাত্র জনতা তাকে সমর্থন করবে না, তখন কিন্তু তার পরিণতি হাসিনার মতো হবে। এখন রয়ের প্রধান বাংলাদেশে এসে যদি শেখ হাসিনাকে পুনর্বাসনের ব্যাপারে কথা বলে, এটা তো অত্যন্ত দুঃখজনক। ও তো বাংলাদেশে ঢুকতে দেওয়াই উচিত হয়নি, বাংলাদেশের পাসপোর্ট দেওয়াই ভিসা দেওয়াই উচিত হয়নি। সেইখানে ও এসে বাংলাদেশে শেখ হাসিনা ফেরত আসবে কি না, ভারতের কোনো চোখ রাঙানিতে বাংলাদেশের মানুষ ভয় পায় না। ভারতের চোখ রাঙানির বিরুদ্ধে বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ছাত্র জনতা এই শেখ হাসিনাকে হটাইছে। ভারতের কোনো চোখ রাঙানিকে বাংলাদেশের মানুষ তোয়াক্কা করে না। ও ভারত কি বলল না বলল সেটাতে কিছু যায় আসে না। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবে বলছে, এটা হচ্ছে ওর মানে হাম্বিতাম্বি দীর্ঘদিন যাবত করছে। চট করে ঢুকে পড়বো, আপনারা মানে ঢাকা দখল নেবেন 1 ঘন্টায়, এত সহজ না। যে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, একটা পালাতক শাসক, পৃথিবীর ইতিহাসে কখনো এত তাড়াতাড়ি ফেরত আসেনি। আওয়ামী লীগ বাংলাদেশে গন কেস, যারা বলছে যে আওয়ামী লীগ আবার ফেরত আসবে, এত সহজ না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথ থেকে উঠে গেছে ঠিক আছে, কিন্তু রাজপথে নামতে 10 মিনিট সময় লাগবে। এই জন্য হাসিনার পক্ষে বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। ওরা মনে করছে এদেরকে বিভক্ত করে দিয়ে আবার ডিসেম্বরে হাসিনাকে ফেরত আনবে, এত সহজ না। যখন হাসিনার প্রশ্ন আসবে, যখন ফ্যাসিবাদের প্রশ্ন আসবে, যখন আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তখন বিএনপি, জামাত, এনসিপি, চরমোনাই সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে এদের প্রতিরোধ করবে। তাই এই আওয়ামী লীগ ডিসেম্বরে ফিরবে, এটা হচ্ছে অলীক কল্পনা ছাড়া আর কিছুই না। আসলে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে ভারত বিভিন্নভাবে চাইছে যে তারেক রহমানকে নতজানু করে তারা হচ্ছে আবার ভারতের যে করদ রাজ্য, সেই করদ রাজ্য বানাতে। কিন্তু বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত যে স্টেপগুলো সন্তুষ্টজনক, এবং আমি মনে করি তারেক রহমানকে শক্ত থাকা উচিত। আমরা বাংলাদেশের জনগণ তারেক রহমানের সাথে আছি যতদিন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার অবস্থান থাকবে। যখন ভারতের আগ্রাসনের পক্ষে তার অবস্থান যাবে, বাংলাদেশের ছাত্র জনতা তাকে সমর্থন করবে না, তখন কিন্তু তার পরিণতি হাসিনার মতো হবে। এবং যতদিন পর্যন্ত তার অবস্থান ভারতের আগ্রাসনের বিরুদ্ধে থাকবে, আমরা তার পক্ষে আছি। আপনারা দেখেন গতকালকে মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশের একজন বাংলাদেশিকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। এখনও হত্যাকাণ্ডগুলো থামেনি। আর প্রধান বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ঠিক করবে। একদিক দিয়ে আপনি গুলি চালাবেন, একদিক দিয়ে আমার ভাইদের হত্যা করবেন, আর একদিক দিয়ে আপনি বলবেন আমরা সম্পর্ক ঠিক করতে চাই। এইটা তো ভাই হইতে পারে না। ভারত বাংলাদেশের বন্ধু কখনোই ছিল না, ওরা বন্ধুরূপী শত্রু। কিন্তু যারা আমাদের শত্রু ছিল তারাই আমাদের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু যারা আমাদের বন্ধু হিসাবে এতদিন ছিল, সেই ভারত বাংলাদেশে বন্ধুত্ব রূপে পিছন থেকে ছুরি মারা মানে শত্রুই হচ্ছে ভারত। এবং এই ভারতের রয়ের যে প্রধান জৈন পরাগ বাংলাদেশে এসেছে, আমি মনে করি তার এই বাংলাদেশে তাকে জায়গা দেওয়া বা ভিসা দেওয়া উচিত হয়নি। সরকারের উচিত ছিল এই বাংলাদেশে তাকে ঢুকতে না দেওয়া। এবং দেখলাম বাংলাদেশের বড় বড় কর্মকর্তারা তার সাথে কথা বলছে। এই রয়ের প্রধানের সাথে কর্মকর্তাদের রয়ের প্রধানের সাথে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীর কাজ কি? এদের তো কাজ নেই। এদের কাজ হইতে পারে প্রতিরক্ষা খাতে যারা আছে তাদের সাথে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা বলতে পারে যে আমাদের ভাই উসমান হাদির হত্যাকারীকে তারা কিভাবে ফেরত দেবে, সেই বিষয়ে আলোচনা হইতে পারে। কিন্তু রয়ের প্রধান বাংলাদেশের মধ্যে ভারতের সম্পর্ক ঠিক করার জন্য আসবে, এটা ভাই উদ্দেশ্য প্রণোদিত। এবং মনে হচ্ছে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে, যারা বাংলাদেশকে আবার ভারতের করদ রাজ্য হিসাবে পরিণত করতে তারেক রহমানকে নতজানু করতে চায়। কিন্তু আমি মনে করি জিয়াউর রহমানের পুত্র, খালেদা জিয়ার পুত্র, যারা কখনো আপোষ করেননি, তারা এখনও আপোষ করবে না, এই আশাবাদী রাখি। যদি আপোষ করে তখন ছাত্র জনতা তো তাদের আর এই ক্ষমতার মসনদে দেখতে চাইবে না। ইতিহাসে প্রথমবার বাংলাদেশে রাষ্ট্রপতি ইলেক্টেড হতে যাচ্ছে। এতদিন যা হয়েছে সেটা সিলেক্টেড, মানে বিরোধী দল থেকে রাষ্ট্রপতির কোনো ক্যান্ডিডেট দেওয়া হতো না। এবার আমরা দেখলাম 2 জন হেভিওয়েট ক্যান্ডিডেট দেওয়া হলো। জামাত সহ এনসিপি, জামাত এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদ বীর বিক্রমকে দেওয়া হয়েছে। অপরদিকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন অনেকেই এখানে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলার চেষ্টা করছে তিনি মানে
মানে রাজাকার, যেহেতু তার বাবা মুসলিম লীগ করতো সেই হিসাবে তাকে রাজাকারের বংশধর হিসাবে বলার চেষ্টা করছে। অপরদিকে কর্নেল অলি আহমেদ উনি তো বীর বিক্রম, উনি তো স্বীকৃত বীর বিক্রম। তো এই যে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজাকারের বংশধর বলার চেষ্টা, এটা আসলে অপচেষ্টা মনে করছি। কারণ হচ্ছে আপনারা দেখেন এই মানে আওয়ামী লীগ যতদিন বাংলাদেশে ক্ষমতায় টিকে ছিল ঠিক ততদিনই এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এইগুলো বিভক্তি করে মানে বাংলাদেশের মধ্যে একটা বিভক্তি তৈরি করে তারা এইটাই ছিল তাদের শক্তির যোগান। তো সেই রাজনীতিটাকে আমি খুব একটা ভালো বলে মনে করি না। যদি তাকে এখন আপনি রাজাকারের বংশধর হিসাবে বলেন, দীর্ঘ 17 বছর কেন তাকে বলেননি? যখন আওয়ামী লীগ বলেছেন রাজাকারের বংশধর, তারা মুক্তিযুদ্ধ করেনি বা তার বাবা মুসলিম লীগ ছিল, তখন কেন আপনারা প্রতিবাদ করেননি? ঠিক যেরকম জামাতের নেতাদের রাজাকার বলা হয়, কিন্তু তখন কিন্তু বিএনপিও মানে এইরকমভাবে প্রতিবাদ করেননি। এখন বিষয়টি হচ্ছে যেভাবে মানে মুক্তিযুদ্ধের পক্ষে বিভক্তি করা হচ্ছে, এটা আসলে ঠিক না। দুইজনই অত্যন্ত চমৎকার ক্যান্ডিডেট এবং ইতিহাসের প্রথমবারের মতো রাষ্ট্রপতি ইলেক্টেড হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের দিকে অগ্রযাত্রা যে শুরু করছি, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। এবং আমরা জানি একটা সরকারি দলের হচ্ছে এমপি সংখ্যা বেশি, যে যদি এইটা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হতো সেটা সবচেয়ে বেশি ভালো হতো। এবং আমাদের জুলাই সনদ এবং আমাদের যে সংস্কার প্রস্তাব, সেখানে সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন হয়নি, সেই ক্ষেত্রে এখন সংসদে যে 349 জন এমপি আছে, সেই 349 জন এমপির প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি বিএনপি থেকে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে যাবেন, কিন্তু কর্নেল অলি আহমেদ বীর বিক্রম উনিও কিন্তু একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং উনিও স্বাধীনতা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা। অপরদিকে উনি কিন্তু এই 17 বছরও লড়াই সংগ্রাম করেছে। কর্নেল অলি আহমেদকেও কিন্তু আমরা পিছিয়ে রাখতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা জানি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি নির্বাচিত হয়ে যাবেন, কিন্তু এই যে গণতান্ত্রিক প্রসেসের মধ্যে আমরা ঢুকে পড়েছি, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। ধন্যবাদ। আচ্ছা, স্বাধীনতা যুদ্ধের পর থেকে আমরা দেখেছি বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড, যতগুলো অপকর্ম সংগঠিত হয়েছে, অধিকাংশ রয়ের পরামর্শে এসেছে। এবং এই যে রয়ের প্রধান পরাগ জৈন, উনি বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে তার যে ছবি দেখা যাচ্ছে তার সাথে বৈঠকের, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা জানি আমাদের ভাই শহীদ ওসমান হাদি, তাকে হত্যা করেছে এই রয়ের ইন্ধনে, সেটা গতকালকে রুহুল কবির রিজভী বিএনপির যুগ্ম মহাসচিব উনি বলেছেন। সেই ক্ষেত্রে আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে, যে বাংলাদেশে মানে শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে দায়ী, সেই রয়ের প্রধান বাংলাদেশে আসবে। সেই রয়ের প্রধানকে বাংলাদেশে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে। সেই রয়ের প্রধানের সাথে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় কর্মকর্তারা বৈঠক করবে। এটা ভাই মেনে নেওয়া যায় না। সরকারের উদ্দেশ্যে বলবো, রয়ের ফাঁদে কখনো পা দেবেন না। রর উদ্দেশ্য কি? হঠাৎ করে তিনি কেন এখানে আসলো? তার আসার উদ্দেশ্য কি? হঠাৎ করে তার কি প্রয়োজনীয়তা পড়লো যে তার এখানে আসতে হবে? তিনি বলছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক ঠিক করার জন্য এসেছে। আরে ভাই, কূটনৈতিক সম্পর্ক ঠিক করার জন্য আপনার আসতে হবে কেন? ওই ভারতের কূটনৈতিক বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী আছে না, ভারতের পররাষ্ট্র সচিব আছে না, ভারতের আর কেউ আছে না? প্রধান কেন বাংলাদেশে আসবে? গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশে আসবে, মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে কোনো একটা ষড়যন্ত্র করছে এই জন্য প্রধান পরাগ জৈন সম্প্রতি বাংলাদেশে এসেছে। এবং সরকারের উদ্দেশ্যে বলবো, এই প্রধানকে গ্রেপ্তার করে আটক করে জিজ্ঞাসাবাদ করুন। আমাদের ভাই ওসমান হাদিকে কেন তারা হত্যা করেছে এবং ওসমান হাদির হত্যাকাণ্ডের মানে যে আসামি, সেই আসামি ভারতের কোন জেলখানায় আছে বা কিভাবে আছে, এই যেভাবে ওসমান হাদিকে হত্যা করেছে, তারপরে বাংলাদেশে সে আসবে, তার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কূটনৈতিক, বাংলাদেশের সবচেয়ে বড় বড় কর্মকর্তারা বৈঠক করবে। এটা ভাই আমরা মেনে নেব না। ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই প্রধানকে গ্রেপ্তার করতে হবে। ওসমান হাদি হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটেছে, এটাও রয়ের ইন্ধনে হয়েছে। এছাড়াও শাপলা হত্যাকাণ্ড এবং
বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড সরাসরি র জড়িত। যেখানে সরাসরি র জড়িত, সেই র বাংলাদেশে আসবে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক করার জন্য, নাকি বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়ার জন্য? আমি বলতে চাই, প্রত্যেকটা দলের উপরের শ্রেণীতে এই রয়ের এজেন্ট লুকায়িত আছে। এই রয়ের এজেন্টদের খুঁজে খুঁজে বের করতে হবে, নইলে তারেক রহমানের অবস্থা খারাপ হবে। কারণ তারেক রহমান, জিয়াউর রহমান এই রকম রকে খুঁজে বের করতে মানে ব্যর্থ হওয়ার কারণে তার পরিণতি খারাপ হয়েছিল। আমরা চাই না তারেক রহমান একজন নির্বাচিত সরকার, তার কোনো ক্ষতি হোক, এবং আমরা চাই র কোথায় কোথায় আছে প্রত্যেকটা জায়গা থেকে রকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং র প্রধানকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হবে ধরে, যে ওসমান হাদি সহ এই হত্যাকাণ্ডের পিছনে আপনারা দায়ী আছেন, আপনারা কিভাবে ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিকে বাংলাদেশে ফেরত দিবেন।